আসলে কাউকে প্রত্যেকটা দিন কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু সেই মানুষটার বুকের ভেতরে জমে থাকা কান্নাগুলো, সেগুলো অনুভব করা কিন্তু খুবই কঠিন। ওই মানুষটা হয়তো নিজের কথাই বলে গেল, নিজের চাওয়া পাওয়াটুকুই বুঝে গেল, নিজের স্বার্থটুকুই দেখে গেল। হতে পারে এ তোমার পার্সন, হতে পারে এ তোমার পরিবারের এমন ব্যক্তি যাকে তুমি তোমার লাইফের পার্ট বলে জানো, যাকে ছাড়া তোমার জগৎ সম্পন্ন নয়। হতে পারে তোমার সন্তান, হতে পারে তোমার সেই প্রিয় বন্ধু বা বান্ধবী। কমন জেনারেল কালেকটিভ রিডিং তো সবার জন্য তো অবশ্যই একরকম নয়, কারোর জন্য পাত্রগুলো আলাদা আলাদা। কিন্তু কোথাও গিয়ে যেন ওই মনের দরজায় সেই আঘাতটা সে একরকম। একটা বন্ধু চিরকাল গভীর ভালোবাসা দিয়ে গভীর যত্ন দেখিয়েছে, বা তার কাছ থেকে সেই গভীর যত্নটা এক্সপেক্ট করার পর যখন দেখা গেছে সে স্বার্থপরের মতন শুধু ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, সেটাতেও যেরকম কষ্ট হয়, নিজের মানুষটা যখন এই কাজটা করে সেখানেও যেরকম কষ্ট হয়। ইনলস হাউসে বা নিজের বাড়িতে নিজের থেকে বড় বা ছোট কেউ নিজের প্রয়োজনে একদম আঁকড়ে জড়িয়ে ধরে রেখে তারপরে যখন ছুঁড়ে ফেলে দেয় বা ছেড়ে দেয়, নিজের প্রয়োজনটাকেই বুঝে নেয়, তখনও না সেরকমই কষ্ট হয়। বিশেষ করে তোমার মতন মানুষ যারা অত্যন্ত সরল, সৎ, বিশ্বাসী এবং স্পিরিচুয়ালি প্রচণ্ড অ্যাক্টিভ, তোমাদের সকলকে প্রথমেই আমার প্রণাম। আজকে রথযাত্রা, এই দিনে তোমাদের সকলকে আমি আমার প্রণাম জানাই। আর মনে মহাদেবের কাছে এই প্রার্থনা জানাই যে আগামী দিনগুলো তোমরা এতটা কষ্ট থেকে যেন বেরিয়ে আসতে পারো। তোমরা প্রচণ্ড সাহস নিয়ে শুধু এগিয়ে যাও, তোমাদের পেছনে ঈশ্বর আছেন। কারণ আজকে যে জিনিসটা আমি দেখেছি সেখানে এটা রয়েছে বার্তাটা, যে আজকে যে তোমার সঙ্গে চরম স্বার্থ নিয়ে এই শত্রুর মতন আচরণ করছে, তার মুখোশ সবার সামনে যেমন খুলবে তেমনই তার নিজের সামনেও খুলবে। তাকে নিজেকে নিজের কাছে ছোট হতে হবে, লজ্জায় লজ্জিত হতে হবে। নিজের চোখের দিকে চোখ মেলে তাকানোর মতো ক্ষমতা তার থাকবে না। ওই মানুষটা দিনের পর দিন অবহেলা করে গেল, অপমান করে গেল, পুরোপুরি দেখিয়ে গেল যেন তোমার কোনো কিছুতেই তার কোনো কিছু এসে যায় না। তোমার ভাঙা মনটার খবর নেওয়ারও প্রয়োজন সে অনুভব করেনি। সে হয়তো প্রতিদিন একটু একটু করে তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু কখনো বুঝতেই পারেনি যে তুমি একটু একটু করে ভেতর থেকে শেষ হয়ে গেছো। রাতের পর রাত না ঘুমিয়ে চোখের জল ফেলেছো, তবুও তার কাছে তোমার যন্ত্রণার এতটুকু মূল্য আজ অবধি হলো না। হ্যাঁ, যদিও বা প্রথম দিকে অনেকটা মূল্য ছিল, কিন্তু এখন তো মনে হয় সেটা যেন কোথাও তলানিরও নিচে গিয়ে থেকেছে। সে যখনই এগিয়ে এসেছে নিজের প্রয়োজনে এগিয়ে এসেছে, আর যখনই দূরে সরে গেছে তখন রেখে গেছে তোমার জন্য একরাশ হতাশা। সবচেয়ে বড় যে কষ্টটা, সেটা অপমান নয়, সেটা অবহেলাও নয়। সবচেয়ে বড় কষ্টটা যে যার জন্য এতটা অনুভব করা, সে কখনো বোঝার চেষ্টাই করলো না যে তার আচরণের জন্য একটা মানুষ প্রতিদিন কতটা করে ভেঙে যাচ্ছে। সব মানুষ না কষ্ট পেলে চিৎকার করে না, কেউ কেউ নিঃশব্দে ভেঙে যায়, প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। বাইরে থেকে হাসে, কথা বলে, নিজের দায়িত্ব পালন করে, সব করছো, অথচ ভেতরে ভেতরে এক গভীর অন্ধকারে ডুবে যায়। আর সবচেয়ে কষ্টের ব্যাপারটা সেটা হলো, যে মানুষটাই যন্ত্রণার কারণ সে কখনো তাকিয়েও দেখে না যে তারই অবহেলার জন্য, তারই নির্লিপ্ততার জন্য একটা হৃদয় পুরো ক্ষতবিক্ষত হয়ে শেষ হয়ে গেছে। লাভার্সের এনার্জি এসছে, মানে এরকম রয়েছে যেন মৃত্যুর পর যদি কিছু চাই তো এই ভালোবাসাটাই যেন আসে। যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, তারা এই যে নাম্বারটা দেওয়া আছে 80
17358735 এই নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে অবশ্যই। আর না হলে পরে আরেকটা নাম্বার আছে, আমি বলছি, লিখে নাও, 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল আমার একদম ধরা হয়ে ওঠে না, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, অডিও মেসেজ পাঠিয়ে রাখো, আমি ঠিক সেগুলোর উত্তর দেব, দেখে নিও। চলো, যেটা বলছিলাম, সে হয়তো ভেবেছিল কি যে তোমার কিছু কথা, কিছু অপমান, কিছু উপেক্ষা যেগুলো সে করেছে সেগুলো খুব সাধারণ ব্যাপার, কিন্তু যাকে বারবার আঘাত করা হচ্ছে তার কাছে কিন্তু প্রতিটা শব্দ ছুরির মতো ধারালো ছিল, এটা কখনো বোঝেনি। সে প্রতিদিন তুমি অপেক্ষা করেছো যে হয়তো আজ বুঝবে, বোঝানোর জন্য তুমি প্রচুর চেষ্টাও করেছো, হয়তো সে প্রশ্ন করবে যে তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, কিন্তু সেই প্রশ্ন আর আসেনি। সে নিজের প্রয়োজনে সব সময় তোমার দরজায় কড়া নেড়েছে, দেখো ভিশনের কার্ড এসছে, সব সময় নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে চলেছে, নিজের কথা বলেছে, নিজের অভিমান বুঝিয়েছে, অথচ তোমার বুকের ভেতরে যে ঝড় চলছে সেই ঝড়ের শব্দ শোনার জন্য তার এতটুকু সময় হয়নি। কখনো কখনো কান্নার জন্য না একজন মানুষের প্রয়োজন হয়, এমন একজন যে শুধু বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি আছি তোমার জন্য। কিন্তু দুর্ভাগ্য, সে যার কাছে এই আশ্রয়টা চেয়েছিল সেই মানুষটাই আজকে সবচেয়ে বড় একা করে দেওয়ার কারণ হয়ে দাঁড়ালো। রাতের পর রাত বালিশ ভিজিয়েছ, নিজের ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর চেষ্টা করেছো, প্রতিবার নতুন করে বুঝেছো নিজেকে, বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছো যে ভালোবাসায় পাওয়ার চেয়েও বেশি কষ্ট হচ্ছে এমন কাউকে ভালোবাসা যে তোমার কষ্টটা দেখেও অনুভব করতে পারে না। নিজেকে পুরো একা, মানে সেই অরফ্যান যেরকম হয় না, যার কোনো বাবা মা থাকে না, যার কেউ থাকে না দুনিয়ায়, নিজেকে তুমি বারবার সেরকম মেহসুস করেছো। সবচেয়ে বড় ট্র্যাজেডি এখানে বিশ্বাসঘাতকতা নয়, দূরত্বও নয়, সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে একজন মানুষ নিঃশব্দে মৃত্যুর মতো যন্ত্রণা সহ্য করে যায়, আর যার জন্য সে এতটা ভুগছে সে নির্বিকারে নিজের জীবন নিয়ে ব্যস্ত, হয়তো থার্ড পার্টির সঙ্গে, বা হয়তো তার পরিবারের লোক তন্ত্রমন্ত্র করে এমন ক্রিয়া করে রেখেছে যে সে বুঝতেও রাজি নয়, আর তাকে সেটা বোঝাতে চাইলেও মুশকিল, বোঝানো যায় না। এই তন্ত্রমন্ত্র ক্রিয়ার জন্য বা এই থার্ড পার্টি তার দিকে নিজের মনকে ঘুরিয়ে রাখার জন্য যে ক্রিয়াগুলো করছে তাতে কিন্তু তোমার মানুষটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তোমার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সে কোনোভাবেই সেটা বুঝতে রাজি নয়। তুমি এখানে যাচ্ছ, সেখানে যাচ্ছ, ওখানে ছুটে বেড়াচ্ছ, সেখানে ছুটে বেড়াচ্ছ, এখান থেকে সেখান থেকে তাবিজ কবজ আনছো বা কোনো রকম যজ্ঞ করাচ্ছ, বা আমি এখানে পাচ্ছি যে কিছু কিছু যজ্ঞে তুমি উপস্থিত থাকো, থেকে সেখানে নিজের মানুষটার জন্য মঙ্গল কামনা করে এসছো, কিন্তু তারপরে বরং সেটা আরও খারাপ হয়ে গেছে। কেন জানো? কারণ তুমি শক্তিটাকে খুলে রেখে এসছো, তুমি শক্তিটাকে বাঁধোনি। এখানে প্রোটেকশন এনার্জি ক্রিয়েট করার ভীষণ প্রয়োজন ছিল, যেটা করা হয়নি। তাবিজ কবচ মাদুলি যেগুলো তুমি পড়েছো বা তুমি ঘরে রেখেছো এনে, আমি এখানে পাচ্ছি ঘরে কিছু এনে রাখা আছে নিজেদের ঘর ঠিক করার জন্য, সেই জিনিসগুলো তোমার থেকে উল্টো কাজ করছে, কারণ তুমি যেগুলো এনে রেখেছিলে সেগুলো ও দেখেছিল, প্রোটেকশন এনার্জি যেহেতু দেওয়া ছিল না তাই ওগুলোর ওপর খুব চট করে কাজ করা গেছে, কাজ করে মানুষটাকে আজকে আরও বেশি তোমার এগেনস্টে করা গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষটা নিজেও সেরকম পার্সন নয়, যে পার্সনটা হলে পরে আজকে তোমার অনুভূতিগুলো সে বুঝতো। এই মানুষটা নিজেও সেই পার্সন নয়, যার জন্য এর ওপর তন্ত্রমন্ত্রের কাজ অনেক বেশি হতে পেরেছে। যদি মানুষটা সেরকম মানুষ হতো, যদি তার এরকম কোনো ব্যাপার থাকতো,
তাহলে তন্ত্রমন্ত্র ওর ওপর এফেক্ট করতো না অতটা যতটা এখন করে গেছে। এখন তো বলতে গেলে পুরো মূল থেকেই সবটা পুরো বিষে জর্জরিত হয়ে গেছে। কোনটা ছাড়াবে, কোনটা রাখবে, কোনটা কি করবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি আমি কারো কারো ক্ষেত্রে পাচ্ছি। না, এগুলো আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলছি না, কিন্তু হ্যাঁ আমি এটা অবশ্যই অ্যাসিওর করতে পারি, যেহেতু আজকে আমি এই বার্তা পেয়েছি তার জন্য বলছি, আজকে রথের দিন, রথযাত্রার দিন, এখানে আমি বলছি সমস্ত ডিভাইন তোমার সাথে, তাকে তুমি যে ফর্মেই দেখো না কেন, ঠিক আছে, ডিভাইন কমপ্লিটলি তোমার সাথে, 1 নম্বর। 2 নম্বর কথা, ডিভাইন তোমাকে গাইড করছে স্পিরিচুয়ালি, যাতে তুমি এগোতে গিয়ে ক্লান্ত না হও। ডিভাইন তোমায় গাইড করছে। ডিভাইন তোমাকে এর সঙ্গে এই জন্য গাইড করছে যে যে পথে গেলে তুমি সঠিক দিশা পাবে, এই জায়গার থেকে বেরিয়ে আসতে পারবে, প্রোটেকশন পেতে পারবে, সেই জায়গাটাই দেখাতে চাইছে। কারোর ক্ষেত্রে এটা রয়েছে তোমার পার্টনারের মা নিজে কিছু ক্রিয়াকলাপ করেছে এবং সেটা দুধের মাধ্যমে, অ্যাজ ইফ যেন তার দুধের দামটা সে নিজেই তুলে নিচ্ছে। ছোটবেলা থেকে দুধ খাইয়েছিল না, দুধ খাইয়ে বড় করেছিল, তো সেই দুধের দামটা সে নিজেই তুলে নিচ্ছে, আমার এরকম মনে হচ্ছে। দুধের মধ্যে কিছু ড্রপ জলের মতন সাদা কিন্তু একটু ঘন জাতীয় কিছু ড্রপ দিয়ে ফেলা হয় এবং সেই দুধটা খাওয়ানো হয়। হতে পারে চায়ের ফর্মে, হতে পারে এমনি দুধের ফর্মে, হতে পারে পায়েসের ফর্মে, ঠিক আছে, কিন্তু তাকে খাওয়ানো হয়। ডালও হতে পারে, এখানে কিন্তু আমি একটা ডালও দেখতে পাচ্ছি, বিশেষ করে মুগ ডাল বা তোমার মুগ ডাল, মুসুরির ডাল, এরকম জাতীয় ডালেই বেশি রয়েছে। খুব কম জনের ক্ষেত্রে এখানে না, মটর ডাল দেখতে পাচ্ছি। আচ্ছা, উচ্ছে ভাজা খাওয়ানো হয় প্রচণ্ডভাবে, বা উচ্ছের তরকারি, উচ্ছে দিয়ে কোনো রান্না খাওয়ানো হয়, উচ্ছের মাধ্যমে কিছু দেওয়া হয়, কোনো সাদা গুঁড়ো জাতীয় কিছু, যেটা উচ্ছে যেহেতু তেতো হয়, ওতে মানে কোনো কিছু টেস্ট বোঝা যাবে না, ওরকম কিছু রীতিমতন খাওয়ানো হচ্ছে। এবং হয় না যে গুহার অন্ধকারে যে সমস্ত জড়িপুটিগুলো বিষাক্ত থাকতো, সেই রকম ধরনের কিছু জিনিস ব্যবহার করা হচ্ছে। খুব প্রাচীন কিছু একটা জায়গা আছে ওখানকার থেকে 22 কিলোমিটারের মধ্যে, জানি না কেন এলো এটা, 17 থেকে 22 কিলোমিটার, কারো কারো ক্ষেত্রে 43 কিলোমিটার আসছে, যেখানে এই শত্রু যাতায়াত করে এবং সেখান থেকে সে কিছু জিনিস নিয়ে এসছে। ওখানে একটা কোনো প্রাচীন মন্দিরও আছে, খুব সম্ভবত সেটা কালী মন্দির, খুব পুরনো মন্দির, এবং সেখানে একজন এই জাতীয় টোটকা, এই জাতীয় কাজগুলো করেন। ঠিক তান্ত্রিক বলবো না, কিন্তু পুরোহিতও নন, মানে নর্মাল পুরোহিত যেরকম হন, পুজো আর্চা করেন, সেইটাও নয়, আবার তান্ত্রিকও নয়, মাঝামাঝি ধরনের ওঝা হিসেবে ওই অঞ্চলে কাজ করে, পরিচিত সম্ভবত ওখানে ওঝা হিসেবে। কিছু একটা এখানে একটা বার্তা আসছে যে ডাকাতকালী এরকম কিছু বা শ্মশানকালী এরকম কিছু কারোর বাড়ির কাছাকাছি, মোটামুটি 15 থেকে 27 কিলোমিটারে, 15 থেকে 27 অনেকটা হয়ে গেল না, মোটামুটি মানে ওই রকম ধরনের, যে খুব যে একবারে যেতে গিয়ে 2 দিন লেগে যাবে, 3 দিন লেগে যাবে, এরকম ব্যাপারটা নয়, গিয়ে রাত্রের মধ্যে ফিরে আসা যাবে, এরকম জায়গায় কেউ কেউ কাজ করিয়ে আসে। কোনো বয়স্ক মহিলা, চশমা পরা, এরকম পাচ্ছি। দেখো, বললাম না প্রাচীন মন্দির বা শ্মশানকালী, এখানে দেখো ফরেস্টের কার্ড এসছে, চা বলার মহাদেবী বলেন, কিন্তু এইটুকুনি বলতে পারি তোমাদের জন্য কিন্তু প্রোটেকশন এনার্জি এসে গেছে। আর কেউ কেউ তোমরা নিজেরাও বুঝতে পারছো যে তোমরা শত্রুর একদম নজরবন্দি হয়ে বসে রয়েছো। দেখো, এটা শুনতে শুনতে তুমি কোনো না কোনো রকম কনফার্মেশন পাবে, হয় তোমার কাছে কোনো কি বলে ওটাকে, ওই কোনো নতুন ভিডিওর লিঙ্ক বা বলে না ওই যে যেগুলো আসে আর কি, কন্টিনিউ মেসেজ বা কিছু, ওই রকম কিছু না কিছু তোমার ফোনে ঢুকবে, তুমি দেখতে পাবে।
কি জানো তো, এবার আমি শত্রুর এনার্জিতে আসছি। এরা এখনও তোমার শত্রুতেই পরিণত হয়েছে, এমনকি তোমার সেই মনের মানুষটা বা যে মানুষটার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ এই মুহূর্তে সেও তোমার শত্রুতে পরিণত হয়েছে, কিন্তু তবুও তুমি বেশিরভাগের ক্ষেত্রেই পাচ্ছি যে তুমি তাকে ছেড়ে আসোনি, তুমি তার সাথে আছো, কারণ তুমি অলরেডি ইউনিভার্সের কাছ থেকে এই মেসেজটা পেয়ে গেছিলে যে তুমি যদি তার সাথ ছেড়ে চলে আসো তাহলে পরে সে আর বাঁচবে না, এটা তুমি পেয়ে গেছিলে, যার জন্য তোমার যতই কষ্ট হোক না কেন তুমি ওখানেই আছো। আমি একটা এখানে ছোট টোটকা বলছি, কালো সর্ষে, দারচিনি, 3টে লবঙ্গ, 2টো এলাচ আর কর্পূর, আচ্ছা তেজপাতাও দেখতে পাচ্ছি, একটা তেজপাতা, এগুলো সব একসঙ্গে করে জ্বালাবে শনিবারের দিন, পরপর 3টে শনিবার এটা জ্বালাবে এবং মনে মনে এটা রিয়ালাইজ করবে, এটা অনুভব করবে এবং বলবে যে আমার এই সম্পর্ক, এক একজনের ক্ষেত্রে সম্পর্ক এক এক রকম, তো তোমরা তোমাদের সম্পর্কের কথা বা নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে যে কোনো একটাই বলতে পারবে, কিন্তু হ্যাঁ যদি সম্পর্ক বলো তাহলে সম্পর্ক, নাহলে নিজের শারীরিক বললে শারীরিক, নিজের মানিটারি ব্লকেজ বললে নিজের মানিটারি ব্লকেজ, এগুলো সবকটাই ওই একই জিনিসের সঙ্গে যুক্ত, একই তন্ত্রক্রিয়া যেগুলোর দ্বারা শারীরিক অক্ষমতা সৃষ্টি হচ্ছে, মেন্টাল ব্লকেজ তৈরি হচ্ছে, আর্থিক ব্লকেজ তৈরি হচ্ছে এবং নিজেদের সম্পর্ক একদম ধূলিসাৎ, রিলেশনশিপ ব্লকেজ বলা যায়, কিন্তু এটাকে রিলেশনশিপ ব্লকেজ বললে খুব ছোট হয়ে যায় ব্যাপারটা, ব্লকেজও নয়, এটা ব্লকেজের থেকেও বড় কিছু, এই জায়গাটাতে না ব্লকেজ খুব ছোট জিনিস, তবে এই মানুষটা হাড়ে হাড়ে বুঝবে। হয়তো তোমার শুনতে খারাপ লাগতে পারে যে আমার মানুষের সম্পর্কে দিদি এরকম বলছেন, হ্যাঁ বলছি ভাই, বলছি, তার কারণ যে মানুষটা এতগুলো বছর ধরে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে সেই মানুষটাকে বুঝতে হবে, সে যতই আপন হোক না কেন, আর তার বোঝার দিন চলে এসছে, খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে। ইউনিভার্স এখন তোমাকে প্রোটেক্ট করছে, কারণ তোমার প্রোটেকশন এনার্জিটা বিল্ড আপ করা আগে প্রয়োজন, যার জন্য ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে, তোমাকে গাইড করছে কোন পথে গেলে তোমার প্রোটেকশন এনার্জি বিল্ড আপ হবে বা তোমাদের রিলেশনশিপে প্রোটেকশন এনার্জি বিল্ড আপ হবে, এবং তারপরে এই ব্যক্তিকে নিজের যা অনাচার করেছে, যা অসভ্যতা করেছে সেগুলো তার নিজের চোখে নিজে আসবে। কেন জানো তো এই প্রোটেকশন এনার্জিটা তৈরি করে, কারণ তার যখন নিজের চোখে ব্যাপারগুলো আসবে না, নিজের চোখের সঙ্গে চোখ মেলাতে পারবে না। কারো কারো ক্ষেত্রে আমি এটাও পাচ্ছি যে নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে, কারণ কি সে চাইবে না যে কারোর সামনে গিয়ে পড়ে তাকে স্বীকার করতে হোক। ইগোটা তো একটা বিশাল বড় ব্যাপার না, চাহে যত কিছু করে ফেলুক না কেন, 5টা লোককে মেরে ফেলুক তাও ভি আচ্ছা, ইগোর বসে পড়ে আমি নিজে মাথা নত করবো, তা কি কখনো হয়? এ হচ্ছে তোমার পার্সনের অবস্থা, তোমার পার্সন বলো বা তোমার সেই মাদার ইন ল বলো বা ডটার ইন ল বলো, যাই বলো না কেন, বা তোমার যা দেওর ভাসুর এদের কথাই বলো, বা তোমার বাড়িতে তোমার বৌদি বলো বা তোমার দিদি বলো, জানি না, আমি যে এনার্জিগুলো পাচ্ছি সেগুলো বললাম। MPKSJR কনফার্মেশন, এর সত্যি সবার সামনে আসবে। এখন নিজেকে অন্ধকারে লুকিয়ে রেখেছে, এক তো হচ্ছে নিজের ইগো এর বড্ড প্রিয়, যেটা আগে বললাম, আর এক হচ্ছে যাতে কেউ কখনো জানতে না পারে, এর জন্য সুপার অ্যাক্টিভিটি রয়েছে এর নিজের তরফ থেকে। কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি, সবার ক্ষেত্রে কিন্তু এটা নয়, কারো কারো ক্ষেত্রে এই এনার্জিটা হাইলি অ্যাক্টিভ, যে নিজের রাজ যাতে কোনোদিন বাইরে না আসে তার জন্য নিজের থেকে কিছু তন্ত্রমন্ত্র জাতীয় ক্রিয়া করে রেখেছে, যাতে তার রাজ কোনোদিন কারোর সামনে না আসে। এবার সেটা করে রেখেছে অনেকের ওপর, আলাদা আলাদা করে, তোমার ওপর, রাম শ্যাম যদু মধু এদের ওপর করেনি, ওর টোটাল রাজ যেন সবসময় রাজ থাকে, কারণ ও নিজেও জানে যে ও সব কিছু ঠিক করে না, কিন্তু ওর কথাও মনে হয় যে ও কারোর ক্ষতি করছে না, ও সব কিছু ঠিক করে না জানে, কিন্তু কারোর ক্ষতি করছে বলে কখনো মানতে চায় না, কারণ নিজেকে ঈশ্বরের দ্বিতীয় এডিশন বলে বোধহয় ভাবে। যাই হোক, আমার রাগ হয়ে যাচ্ছে, এবার এর মধ্যে আমার বেশি না বলাই ভালো। সত্যি মানে চাইছিলাম তো যাতে কোনো রকম রাগ না হয় বা কোনো রকম কোনো কিছু না হয়, ঠান্ডা মাথায় যাতে বেরিয়ে যেতে পারি, কিন্তু মরণ ফাঁদ যদি কারোর জন্য কখনো তৈরি হয়ে যায় না, সেটা কখনো বেকার যায় না, আর এর জন্য মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে। এবার একে
ওই ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে বাঁচাও, কিন্তু ভগবান তো বাঁচাবে না, ভগবান তো বাঁচাবে না। আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই বন্ধ করছি বস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আর রেগে গেলাম বলে প্লিজ কিছু মাইন্ড করো না। সরি ওয়ান সেকেন্ড।